হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11-এর মানে একাদশ শ্রেণীর আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব অনুক্রম শ্রেণী ও সমান্তর প্রগতি সম্বন্ধে। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুক্রম ও শ্রেণী। এখন অনুক্রম বিষয়টা কি? আমরা বিভিন্ন নাম্বার সিস্টেম আমরা জানি, যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়। এখন রিয়েল নাম্বারের কিছু সংখ্যাগুলোকে যদি আমরা বিশেষ ক্রমে যদি আমরা সাজাই, সেই সাজানো গুচ্ছকে আমরা একটা অনুক্রম বলতে পারি। তাহলে অনুক্রম কি? অনুক্রম হচ্ছে বাস্তব সংখ্যার বিশেষ ধরনের এক ধরনের সজ্জা বা সাজানো ক্রম, ঠিক আছে, বা বিশেষ ক্রমে সাজানো হয় তাকে। দেখো তাহলে অনুক্রম কি? বাস্তব সংখ্যার বিশেষ ক্রমে সাজানো, বিশেষ ক্রমে সাজানো মানে অর্ডারে, ঠিক আছে, বাস্তব সংখ্যার বিশেষ ক্রমে সাজানোর সংখ্যা বা সাজানো সংখ্যা গুচ্ছকে আমরা সিকোয়েন্স বলতে পারি। গুচ্ছকে সিকোয়েন্স বোঝায়। তাহলে সিকোয়েন্স বা অনুক্রম কি? বাস্তব সংখ্যার বিশেষ ক্রমে সাজানো সংখ্যা গুচ্ছকে আমরা বলি সিকোয়েন্স। এখন সিকোয়েন্সের পদগুলো কেমন হয়? সিকোয়েন্সের পদগুলো আমরা এইভাবে লিখি: A1, A2, A3, A4 ডট 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 AN। অর্থাৎ AN হচ্ছে ওই সিকোয়েন্সের n তম পদ। nটা কি? সিকোয়েন্সের কি তম পদ? n তম পদ। এটা কি পদ? n তম পদ। ওকে, তাহলে আমরা অনুক্রম বলতে বুঝলাম। এবারে সিরিজ বিষয়টা কি? অর্থাৎ অনুক্রম যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে যদি আমরা সমষ্টি আকারে প্রকাশ করি, তখন তাকে আমরা বলি সিরিজ বলি। কি বলি? সিরিজ বলি। এবং এখানে দেখো বিষয়টা A1, A2, A3 ডট 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 AN। অর্থাৎ এদের সমষ্টিকে আমরা কি বলবো? শ্রেণী বলবো। কি বলবো? শ্রেণী বলবো। তাহলে আমাদের অনুক্রম ও শ্রেণী সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত ধারণা আমাদের আসলো। আমাদের এখানে মূলত মেন আলোচনার বিষয় হচ্ছে সমান্তর প্রগতি বা এপি। এখন প্রগতিটা কি? প্রগতি হচ্ছে কিছু ধরনের সিকোয়েন্স যারা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে, প্যাটার্ন মানে একটা নির্দিষ্ট অন্তর নিয়ে বা কিছু একই অন্তর নিয়ে এগিয়ে যাবে বা একই অন্তর নিয়ে আস্তে আস্তে কমতে থাকবে, এরকম সংখ্যা গুচ্ছকে আমরা প্রগতি বলবো। এবার আমরা আসি সমান্তর প্রগতি বিষয়টা কি, ঠিক আছে? এটা তোমরা কপি করে নাও প্রথমে। এবার আমার আলোচনার বিষয় হচ্ছে প্রগতি। দেখো সমান্তর প্রগতিটা কি? সমান্তর প্রগতি হচ্ছে মানে কিছু প্রগতি বা কিছু এখানে সিকোয়েন্স আছে যারা নির্দিষ্ট প্যাটার্নে চলে, একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। প্যাটার্নটা কি? একটা নির্দিষ্ট অন্তর বা ইন্টারভালে তারা এগিয়ে চলে বা কমতে থাকে। একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করব। ধরো একটা সংখ্যা গুচ্ছ আমি নিলাম, সিকোয়েন্স নিলাম 3, 5, 7, 9, 11, 13 চলছে। একটা জিনিস ফলো করো, এই প্রগতি বা এই সিকোয়েন্সের প্রথম পদ কত? 3। এখন প্রথম পদকে আমরা এ দিয়ে লিখি। প্রথম পদ কি? এ।
এবার দেখো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বেশি, 5, তাহলে 2 বেশি। আবার লক্ষ্য করো 5 থেকে আবার 7 কত বেশি, 2 বেশি। আবার 7 থেকে 9 কত বেশি, 2 বেশি। তাহলে দেখো প্রত্যেকটা তার আগের সংখ্যা থেকে 2 করে বাড়ছে। ভালো করে মন দিয়ে এখানটা শোনো, প্রত্যেকটা প্রথম মানে পদের থেকে আগের পদ যেটা এগিয়ে যাচ্ছে সেটা 2 করে বাড়ছে, অথবা কমতেও পারে। আর একটা উদাহরণ তোমাদেরকে দিলাম, ধরো 15 চলছে। তাহলে প্যারা বাচ্চ দেখো প্রথম পদ কত, এখানে 15। প্রথম পদকে এ বলছি, এ কত এখানে 15, আর এখানে প্রথম পদ কি ছিল। এবার বাড়ছে যেটা একই ইন্টারভালে বাড়ছে, ঠিক আছে, মানে একই অন্তরে বাড়ছে, সেইটাকে আমরা সাধারণ অন্তর বলি, বা একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবক সংখ্যা অনুযায়ী তারা বাড়ছে। আগের টার্মটা ঠিক আগের টার্ম থেকে 2 বেশি, এরটা থেকে আরো 2 বেশি, এর থেকে আরো 2 বেশি, এইভাবে 2 করে বাড়ছে। তাহলে একটা নির্দিষ্ট আমরা ধ্রুবক সংখ্যা এখানে পাচ্ছি, সেই ধ্রুবক সংখ্যা দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে সেই ধ্রুবক সংখ্যা করে বাড়ছে। তদরূপ নিচের যে উদাহরণটা আমরা দেখছি, সেই উদাহরণটা দেখো 15 থেকে তারপর 10 কমলো, 10 থেকে 5, 5 থেকে 0, তারপর -5, অর্থাৎ 5 করে কমছে। অর্থাৎ এইখানে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা 5 পেলাম, যারা আস্তে আস্তে করে কমছে। আর এই উদাহরণে আমরা পেলাম একটা নির্দিষ্ট সংখ্যা যেখানে 2 করে বাড়ছে। তাহলে এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা সমান্তর প্রগতির সংখ্যায় আমরা বলি সাধারণ অন্তর। কি বলি? সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরকে কি দিয়ে সূচিত করা হয়? স্মল হাতের ডি অক্ষর দিয়ে সূচিত হয়। তাহলে মাথায় রাখো বিষয়টা, সমান্তর প্রগতির প্রথম পদকে আমরা এ, আর সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে। তাহলে এই ডি হচ্ছে কি একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা। সেই নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, মেবি শূন্য হতে পারে। তাহলে ডি বিষয়টা কি? ডি বিষয়টা হচ্ছে, ডি হচ্ছে 0 থেকে বড় হতে পারে, 1 নম্বর নোট। দু নম্বর হচ্ছে ডি নেগেটিভ হতে পারে, আবার 3 নম্বর হচ্ছে ডি 0 হতে পারে। কারণ হচ্ছে এই ডি 0 এইটাকে আমরা খুব নগণ্য কেসে দেখা যায়, খুব নগণ্য কেস। অর্থাৎ ডি নট ইকুয়াল টু 0 ধরে নিয়ে আমরা সমান্তর প্রগতিকে ডিফাইন করার চেষ্টা করব, ওকে। কারণ ডি 0 হতে পারে মেবি, কিন্তু ডিটা নট ইকুয়াল টু 0 হলে সেই ক্ষেত্রে কি হয়? ডিটা 0 হলে কি হবে? 3 ধরে এই উদাহরণ অনুযায়ী কি হবে? 3 3 3 3 3 হয়ে যাবে। তাহলে এরকম কেস খুবই নগণ্য দেখা যায়। অর্থাৎ ডিটাকে নট ইকুয়াল টু 0 ধরেই আমরা এগোবো, ওকে। তাহলে এখান থেকে সমান্তর প্রগতির দুটো পদকে আমরা ডিফাইন করার চেষ্টা করছি, একটা হচ্ছে প্রথম পদ আর সাধারণ অন্তর, ওকে। এবার দেখো সংখ্যাটা আমরা বলার চেষ্টা করছি। সমান্তর প্রগতির বিষয়টা কি? সমান্তর প্রগতি অর্থাৎ এমন একটা সিকোয়েন্স যারা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলবে, একটা নির্দিষ্ট অন্তর করে হয় বাড়বে অথবা নির্দিষ্ট অন্তর করে কমবে। এরকম যদি সিকোয়েন্স আমরা পাই, তো সেই সিকোয়েন্সকে আমরা এখানে সমান্তর প্রগতি বা এপি বলতে পারি, ওকে। এবার এপির যে ডেফিনেশনটা আমরা দিলাম, এখান থেকে আমরা একটা জেনারেল টার্ম অর্থাৎ সাধারণ পদকে আমরা সংজ্ঞায়িত করব। সাধারণ পদ। এখন সাধারণ পদ বলতে কি বুঝবো, এটা একটা উদাহরণের সাহায্যে বোঝা যায়। আমাদের আগের যে উদাহরণটা আছে সেই উদাহরণটাই আমরা নিলাম, 3 5 7 চলছে। তাহলে এ হচ্ছে এখানে 3, ডি কত হলো? ডি হচ্ছে বাড়ছে কত? 2। তাহলে প্যারা বাচ্চ লক্ষ্য করো, T1 মানে কত? T1 হচ্ছে প্রথম পদ। T1 মানে কি? প্রথম পদ। T1 হচ্ছে প্রথম পদ। এখন প্রথম পদ কত? এ। এ মানে কত? 3। দ্বিতীয় পদকে আমরা বলছি T2। তাহলে T2টা কি হবে? দেখো T2টা 5 কে লেখা যায় 3 প্লাস 2। তাহলে প্যারা বাচ্চ 3 মানে হচ্ছে এ, 2 হচ্ছে তোমার ডি। তাহলে এ প্লাস ডি এসে গেল।
তাহলে T1 হচ্ছে A, T2 হচ্ছে A প্লাস D। এবার T3 আসে, তৃতীয় পদ T3। T3 কত আছে এখানে দেখো 7 আছে, তাহলে 7 কে লেখা যায় 3 প্লাস 2 ইন্টু 2। তাহলে এটাকে লেখা যায় A হচ্ছে এখানে 3 আর 2 হচ্ছে এখানে D, তাহলে 2D। তাহলে খেয়াল করো তৃতীয় পদকে আমরা কি বলছি T3, এখানে কি লিখছি A প্লাস 2D। তাহলে T3 টাকে লেখা যায় আরো কায়দায় 3 মাইনাস 1 ইন্টু D। তাহলে প্যারো বছর যদি এইভাবে আমরা এগোতে যাই তাহলে n তম পদ, কোন একটা পদ আসবে এখানে n তম পদ, যেটা কি আমরা কি লিখি Tn লিখি, কি লিখি Tn। এটা হচ্ছে n তম পদ, Tn কি n তম পদ। ওকে, তাহলে n তম পদের সূত্রটা কি খেয়াল করো, মানে এইটা দেখে আন্দাজ করে আমরা বলতে পারবো যে এখানে কি হতে পারে Tn a আছে প্লাস n মাইনাস 1 ইন্টু D। এইটা হচ্ছে n তম পদের সূত্র, অর্থাৎ সমান্তর প্রগতিতে থাকা n তম পদের সূত্র হচ্ছে এটা। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, Tn a প্লাস n মাইনাস 1 ইন্টু D। এই Tn কে আবার L দিয়েও লেখা হয়, L কে আবার বলা হয় শেষ পদ, L কে কি বলা হয় শেষতম পদ বলা হয়। Tn হচ্ছে শেষ পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু D। অর্থাৎ এই দিক থেকে এগিয়ে যাওয়া, এই দিক থেকে এগিয়ে গিয়ে n তম পদে কি পদটা আমরা পাচ্ছি তার সূত্র হচ্ছে এটা, মানে সেই পদটা কত কি হবে তা নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু D। তাহলে প্রাথমিক থেকে এই দিক থেকে এই দিকে গেলে যে পদটা পাবো সেই পদটা হচ্ছে কি L, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু D। চলো এটা কপি করো, তারপর আমরা জেনারেল টার্মটা লিখে দেবো, অর্থাৎ সমান্তর প্রগতির পদগুলো কেমন ভাবে আকারে থাকে সেগুলো লিখবো। ওকে, চলো এটা কপি করো আগে, তারপর মেন বিষয়বস্তু বলছি। তাহলে প্যারো বছর সমান্তর প্রগতির যে পদগুলো থাকে কেমন করে থাকে, ঠিক এইভাবে থাকতে পারে, অর্থাৎ সমান্তর প্রগতির পদ, সমান্তর প্রগতির পদগুলি কেমন করে থাকতে পারে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, সো অন চলছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমান্তর প্রগতির পদের ক্রম। সমান্তর প্রগতির যে পদগুলো থাকতে পারে সেই পদগুলো ঠিক এরকম আকারেই থাকে। দেখো বলছো এই দিক থেকে যদি আমরা এই দিকে যাই তাহলে এইটা হচ্ছে n তম পদ, n তম পদ, n তম পদ। এখন প্রশ্ন হচ্ছে এটাকে তো আবার আমরা l বলেও চিহ্নিত করি, কি দিয়ে চিহ্নিত করি l দিয়েও চিহ্নিত করি। এখন যদি বলে কেউ প্রশ্ন করে যে স্যার এই দিক থেকে এই দিকে যদি আমরা n তম পদ বার করি, অর্থাৎ বাঁ দিক থেকে আমরা ডান দিকে গেলাম, তার n তম পদটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন যদি কেউ প্রশ্ন করে ডান দিক থেকে আমরা n তম পদটা কত পাবো, তাহলে ডান দিক থেকে অর্থাৎ শেষ দিক থেকে n তম পদ, তাহলে প্যারা হচ্ছে এটা সূত্রটা লিখে রাখো, শেষ দিক থেকে n তম মানে Tn তম পদ, Tn তম পদ কি হবে L মাইনাস n মাইনাস 1 ইন্টু d। ভেরি ইম্পর্টেন্ট সূত্র, অর্থাৎ প্রথম থেকে এই দিকে গেলে যে সূত্রটা হবে n তম পদের সূত্র সেটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর শেষ দিক থেকে যদি n তম পদের যদি আমরা সূত্র পাই তার সূত্র হচ্ছে L মাইনাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে L হচ্ছে শেষ পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n তম পদ বলতে যে তম পদ তোমাদেরকে বার করতে বলবে সেটা। ওকে, চলো একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরো একটু কনসেপ্ট ক্লিয়ার করি। চলো এটা কপি করো, চলো একটা উদাহরণ দেখি n তম পদ বার করা কিভাবে বার করতে হয়। ধরো
চলছে একটা সমান্তর প্রগতিতে আছে, সেইগুলো তোমাকে দিল। বললো এর T11 বার করো, অর্থাৎ 11তম পদটা বার করো। এখন 11তম পদ বার করতে গেলে আমাদের দেখো সূত্র কি, Tn a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা সূত্র। এখন Tn, n এর জায়গায় কি আছে ভালো করে খেয়াল করো, n এর জায়গায় এখানে 11 আছে, তাহলে 13 বাচ্চা n এর জায়গায় আমরা কি বসাবো, 11 বসাবো। T11 a প্লাস 11 মাইনাস 1 ইন্টু d। এবার এই সমীকরণটা বার করার জন্য আমাদের দুটো বিষয় প্রয়োজন আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে d। এখন a আর d কি করে বার করব? a তো এখানে বলে দিচ্ছে প্রথম পদ কত, এখানে 3, তাহলে এখানে বসিয়ে দিলাম 3। 10 11 থেকে 10 বাদ দিলে 10 হয়। d হচ্ছে সাধারণ অন্তর, তাহলে আমি দেখব d বার করার সূত্র কি। d বার করার সূত্রটা লিখে রাখো তোমরা, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অথবা তৃতীয় পদ মাইনাস চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তাহলে d বার করার সূত্র হচ্ছে জেনারেল সূত্র যেটা আছে Tn মাইনাস 1, এটা হচ্ছে তোমার সূত্র। ওকে, তাহলে কারণ হচ্ছে ডি বার করার সূত্রটা কি, সাধারণ অন্তর বার করার সূত্র কি, Tn মাইনাস 1। এখন n এর জায়গায় তুমি যদি 2 পুট করো, ঠিক আছে, তাহলে এটা কি হবে, T2 মাইনাস T1, এটা হতে পারে। আবার এটাও হতে পারে T3 মাইনাস T2। তাহলে ডি বার করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো তো, 7 থেকে 3 বাদ দাও, 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4। তাহলে এখানে সাধারণ অন্তরটা কত হচ্ছে, 4 হচ্ছে। ওকে, তাহলে গুণ করো 40 40 আর 3 43। তাহলে বের হচ্ছে এই প্রগতির মানে এই সমান্তর প্রগতির 11তম পদটি কত হবে, 43 হবে। তাহলে এই একটা উদাহরণের সাহায্যে আমরা n তম পদটা বার করতে শিখলাম। এইভাবে তোমাদের 100তম 200তম, ঠিক আছে, যার যে অঙ্কে থাকবে সেটা তুমি বার করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা n তম পদের সূত্র শিখে গেলাম। ওকে, প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে দুটোই। এবারে আমরা শিখব সামের সূত্র। ঠিক আছে, ধরো a প্রথম পদ, তারপরে পদটা কি হচ্ছে a প্লাস d, তারপরে পদটা কি হচ্ছে a প্লাস 2d। তাহলে এইভাবে চলবে। শেষ পদ কত, এখন l, শেষ পদ হচ্ছে l, প্রথম পদ আমরা a বলি আর শেষ পদকে l বলি। তাহলে l এর আগের পদটা কি আছে, l মাইনাস b, তার আগের পদটা কি আছে, l মাইনাস 2d। কেন, এর থেকে dd করে কমতে থাকবে, প্রথম পদ থেকে dd করে বাড়তে থাকবে আর এর থেকে dd করে কমতে থাকবে। ঠিক আছে, এখন a থেকে l পর্যন্ত সংখ্যা যে ক্রমে আছে সেই ক্রমটা হচ্ছে সমান্তর প্রগতির ক্রম। ওকে, এখন সমান্তর প্রগতির পদগুলো, প্রথম পদ a আর শেষ পদ l, অর্থাৎ a থেকে l পর্যন্ত যে সংখ্যা যদি যোগ করি, সেই যোগ করাতে আমরা মানে একটা চিহ্ন দিয়ে চিহ্নিত করি, সেটা হচ্ছে Sn। কি Sn? এখন Sn বলতে কি বুঝবো, a থেকে l পর্যন্ত সংখ্যার সমষ্টি, a থেকে l পর্যন্ত সংখ্যার সমষ্টি। অবশ্যই এই সংখ্যা ap তে থাকবে। ওকে, এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখছি। কিভাবে ঘুরিয়ে লিখছি, দেখো আরেকটা Sn লিখলাম, তাহলে এই lটাকে শেষের দিকে লিখছি, তারপরে l মাইনাস d, তারপর হচ্ছে l মাইনাস 2d। তাহলে এই অনুযায়ী এটা একদম শেষে যাবে। তার আগের পদটা কি ছিল, a প্লাস d, তারপরের পদটা কি ছিল, a প্লাস 2d। সবগুলোকে ব্র্যাকেটে রাখি, প্লাস ডট 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 প্লাস। ওকে, অর্থাৎ প্রথম থেকে শেষে লিখলাম, এবারে উল্টে লিখলাম, শেষ থেকে প্রথমে লিখলাম। তাহলে কারো বাচ্চাগুলো যোগ করে দাও, কি আসে দেখ, Sn দুটো Sn হচ্ছে, তাহলে 2Sn a প্লাস l, এইটা যোগ করলে দেখো dd ক্যান্সেল হয়ে যাচ্ছে, a প্লাস l।
এটা 2D ক্যান্সেল হয়ে যাচ্ছে, a প্লাস l সো অন চলছে। তদরূপ এখানেও a প্লাস l, এখানেও a প্লাস l, এখানেও a প্লাস l। মেরে প্যারো বাচ্চো, এখান থেকে এই পর্যন্ত কতগুলো a প্লাস l আছে? দেখো এখানে n সংখ্যক পদ আছে, n সংখ্যক পদ আছে। এবার দুবার n সংখ্যক পদ যোগ করছি, তাহলে আমরা n সংখ্যকই পদ পাবো। কত সংখ্যক পদ পাবো এখানে? এখানে পাবো n সংখ্যক পদ। তাহলে n সংখ্যক পদ কটা দেওয়া হয়নি। n সংখ্যক পদ যদি যোগ করি আমরা, তাহলে পাচ্ছি কি 2sn। n গুণ হবে একটা, কি গুণ হবে? n গুণ হবে a প্লাস l। তার অর্থ লক্ষ্য করো 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, কটা এখানে 3 আছে? 4টে 3 আছে। তাহলে এগুলো যোগ করলে আমরা কি লিখতে পারি? 3 3 6 3 6 12, 12 কে আবার কটা 3 আছে এখানে? 4টে 3 আছে, তাহলে 4 × 3 লিখতে পারি। তাহলে যতগুলো 3 থাকবে ততগুলো এখানে নাম্বার দিয়ে দেবো, তাহলে 4 × 3 হয়ে গেল। তাহলে এখানে a l a প্লাস l a প্লাস l a প্লাস l কতগুলো আছে? n সংখ্যক আছে। তাহলে এখানে লিখবো n × a প্লাস l। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? Sn n/2 a প্লাস l। অর্থাৎ সমান্তর প্রগতিতে n সংখ্যক পদ যদি থাকে তাদের সমষ্টি নির্ণয় করার সূত্র কি? এটা। এখন Sn কে আরেক ভাবে লেখা যায় n/2 a। l এর মান কি ছিল? l এর মান ছিল a প্লাস n মাইনাস 1 × d। তাহলে Sn কে আবার একভাবে লেখা যায় n/2 a প্লাস a 2a প্লাস n মাইনাস 1 × d। তাহলে 13 বাচ্চো, এটাও একটা সূত্র আর এটাও একটা সূত্র। এই পদটা মনে রাখা খুবই সহজ, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ, ঠিক আছে। আর Sn বার করে আরেকটা সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 × d। যেখানে তোমরা মনে রাখবে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। ওকে, চলো এটা নোট ডাউন করো বা কপি করো। এখানে আরো কিছু সূত্র আছে, যে সূত্রটার প্রমাণ আমাদের এখন খুব একটা নেসেসারি দরকার নেই, তো তবুও তোমাদের সূত্রটা আমি বলছি। এই সূত্রের প্রমাণগুলো আমরা অন্য চ্যাপ্টার বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার করার সময় আমরা প্রমাণ করব, ঠিক আছে। মোটামুটি এই আমি যে এরপরে যে সূত্রগুলো লিখবো সেই সূত্রগুলো তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। এর প্রমাণ আমরা অন্য একটা চ্যাপ্টারে গিয়ে দেখব। ওকে, বুঝলাম। এবার এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কিছু সমষ্টির সূত্র আমরা শিখব, কিছু সমষ্টির সূত্র। সেই সমষ্টিকে আমরা সিগমা অপারেটর বা ক্যাপিটাল সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা অপারেটরটা কি, এখন দেখতে কেমন, ঠিক আছে। সিগমা অপারেটর, এখন সিগমা অপারেটর দেখতে এরকম হয়, ঠিক আছে। বা সামেশন বলি আমরা, বলি সামেশন। সামেশন মানে কি? পদগুলোকে আমরা সমষ্টি করি, মানে যোগ করি, ঠিক আছে। এখন ধরো t1 t2 t3 ডট 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 tn। এখন অর্থাৎ 1 থেকে n সংখ্যক পদের সমষ্টিকে আমরা সংক্ষেপে Sn বলি। সংক্ষেপে কি বলি? Sn বলি। এখন এই Sn কে আবার এইভাবে লেখা যায়, কি লেখা যায়? সিগমা। ওকে, ধরো এটা এখানে দিলাম ti, কি দিলাম? ti। i এর মান কি আছে? i এর মান 1 থেকে n। অর্থাৎ এই বিষয়টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি ব্যাপারটা বুঝো। i এর মান 1 থেকে n দিলাম, সিগমার নিচে এইখানটা আমরা i = 1 দিলাম আর উপরে দিলাম n, এখানে লিখলাম ti। তাহলে হচ্ছে সিগমা মানে কি? যোগ করা, ঠিক আছে। এবার দেখো প্রথমে যদি আমরা 1 বসাই তাহলে এখানে t1, তারপরে যদি 2 বসাই তাহলে হবে কি? t2, তারপরে 3 বসালে কি হবে? t3। এখন সিগমা বলতে কি বোঝাচ্ছে? যতগুলো পদ আছে তাদেরকে যোগ করে দেওয়া। তাহলে এখানে মাঝখানে কি চিহ্ন হবে? যোগ হবে। তাহলে এইভাবে চলতে চলতে কত দূর যাবে?
n সংখ্যক পর্যন্ত যাবে। কত সংখ্যক যাবে? n সংখ্যক পর্যন্ত যাবে। ডট 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 tn। তাহলে দেখো 1 থেকে অর্থাৎ t1 থেকে tn যে পদের সমষ্টি সেই সংক্ষেপে আমরা এই দ্বারা প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রকাশ ভঙ্গিমাটা আমরা দেখলাম। ওকে, চলো এটা কপি করো, বুঝলাম। চলো কয়েকটা সূত্র আমি লিখছি, এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, অঙ্ক করার সময় সূত্রের প্রমাণ একটু পরে দেখবো আমরা। ওকে, প্রথমে দেখো 1 নম্বর প্রমাণ, এই 1 নম্বর সূত্র সিগমা n ধর, সিগমা n। এখন n, এখানে সিগমা n মানে কি? n সংখ্যক পদের যোগফল। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সংখ্যক পদের যোগফল। 1 থেকে n সংখ্যক পদের যোগফল। এই সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2। আগের সূত্র দিয়ে বলা যায় এখানে পদ সংখ্যা কটা আছে? n টা। তাহলে n/2 এর প্রথম পদ, এর শেষ পদ। তাহলে প্রথম প্লাস শেষ বাই 2। ওকে, তাহলে সিগমা n বলতে বোঝাবো 1 থেকে n পর্যন্ত পদের সমষ্টিকে আমরা লিখব। ওকে, n ইন্টু n প্লাস 1/2। বিজোড় সংখ্যক পদের যোগফল। বিজোড় সংখ্যক পদের যোগফল সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা থেকে শুরু হবে। ওকে, তাহলে এটা ধরো 2 4 6 প্লাস ডট 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 কি হবে? 2n হবে। তাহলে এর সূত্রটা হবে, এখান থেকে দেখো 2 কমন নাও, 2 কমন নিলে আগের সূত্রটাই পড়ছে, তাহলে এই 2টা ক্যান্সেল হয়ে যাবে। n ইন্টু n প্লাস 1। এবার বিজোড় সংখ্যা 3 নম্বর 2n মাইনাস 1 মানে 1 3 5 এভাবে চলবে। 2n মাইনাস 1 এর সূত্র হবে n স্কয়ার। ওকে, 4 নম্বর সিগমা n স্কয়ার মানে বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এই সূত্রটা একটু মনে রাখবে, একটু বড়। n ইনটু n প্লাস 1 2n প্লাস 1/6। 5 নম্বর স্বাভাবিক সংখ্যার ঘনের কিউব, ঘনের সমষ্টি। তাহলে এটা হচ্ছে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব ডট 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 n এর কিউব। এটা হবে n ইন্টু n প্লাস 1/2 তার হোল কিউব না, হোল স্কয়ার। ঠিক আছে, এই 5টা সূত্র আপাতত তোমাদের বোর্ডের জন্য ঠিক আছে, বোর্ডের জন্য আপাতত ঠিক আছে। তাহলে সিগমা অপারেটর এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবে, অঙ্ক করার সময় তোমাদের একটু কাজে লাগবে। এর প্রমাণ আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এর প্রমাণগুলো আমরা সেখানে প্রমাণ করে দেখাবো। ওকে, ধরো 3টি সংখ্যা a b c ap তে আছে। a b c belongs to ap, অর্থাৎ a b c ap অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে অন্তর্ভুক্ত। এটার মানে হচ্ছে বিলংস টু মানে অন্তর্ভুক্ত কিসের মধ্যে? এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে। এবার সাধারণ অন্তর বলতে আমরা কি বুঝি? সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর ডি মানে কি? বি মাইনাস এ। তাহলে এটাকে লেখা যায় বি মাইনাস এ। এছাড়া আরো কি লেখা যায়? তাহলে আবার লেখা যায় ডি ইকুয়াল টু লেখা যায় সি মাইনাস বি। তাহলে কারো বলছো এই দুটোই তো ডি এর সমান, তাহলে এই দুটো কম্পেয়ার করে কি লেখা যায়? দেখো এটা কম্পেয়ার করে লেখা যায় বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এই মাইনাস বি এদিকে যদি চলে আসে তাহলে হবে 2b ইকুয়াল টু a প্লাস সি। কারো বলছো বি ইকুয়াল টু লেখা যায় a প্লাস সি বাই 2। তাহলে কোন তিনটি সংখ্যা a b c ap তে থাকার শর্ত হচ্ছে 2b ইকুয়াল টু a প্লাস সি, আর এই বিটাকে লেখা যায় a প্লাস সি বাই 2। এই বিটা
কে বলা হয় অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। কি বলা হয়? সমান্তরীয় মধ্যক। তাহলে বাচ্চ এ বি সি তিনটি সংখ্যা যদি এপি তে থাকে তাহলে এ আর সি এর মধ্যক হচ্ছে বি। তাহলে এ আর সি এর মধ্যক হবে কি? বি হবে। তাহলে আমরা অ্যারিথমেটিক মিন বলতে কি শিখলাম? এ প্লাস সি বাই 2। আরেকটা জিনিস মনে রাখবে যে তিনটি সংখ্যা যদি এপিতে থাকবে প্রমাণ করতে যদি দেওয়া হয় তাহলে এইটা প্রমাণ করলেই যে যথেষ্ট হবে যে এ প্লাস সি ইকুয়াল টু বি, অর্থাৎ এ প্লাস সি ইকুয়াল টু বি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি তারা এপিতে আছে। ওকে, চল আমরা মধ্যক সম্বন্ধে আরো কিছু প্রপার্টি আমরা এখানে জেনে নেই। ওকে, ধরো দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা হচ্ছে এ আর বি। এ আর বি এর মধ্যে ধরো এন সংখ্যক মধ্যক আছে। এখন এর এন সংখ্যক মধ্যককে আমরা এইভাবে লিখতে পারি a1 a2 a3 ডট 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 an। তাহলে লক্ষ্য করো এ থেকে বি এর মধ্যে কতগুলো পদ আছে? এ থেকে বি এর মধ্যে কতগুলো পদ আছে? তাহলে এ থেকে বি এর মধ্যে কতগুলো পদ আছে? n প্লাস 2t পদ আছে। তাহলে বি অ্যাকচুয়ালি এই সমান্তর প্রগতির কততম পদ? বি হলো n প্লাস 2 তম পদ। তাহলে বিটা কত অ্যাকচুয়ালি এই সমান্তর প্রগতির? n প্লাস 2 তম পদ। এবার এটাকে আমরা যদি ফর্মুলা ফেলি তাহলে a প্লাস n প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। ডি হচ্ছে এই প্রগতির সাধারণ অন্তর। তাহলে 2 থেকে 1 বাদ গেল, তাহলে n প্লাস 1 ইন্টু ডি। এখানে থাকছে b মাইনাস a, অর্থাৎ এই a এদিক চলে গেলে তাহলে ডি হবে কি? b মাইনাস a বাই n প্লাস 1। তাহলে আমরা এইভাবে ডি নির্ণয় করতে শিখে গেলাম। ওকে, চলো এবার যদি বলা হয় যে আমাদের এই মধ্যকগুলো বার করতে বলে, অর্থাৎ a1 বার করতে বলে, তাহলে লক্ষ্য করো a1 কিন্তু সমান্তর প্রগতির দ্বিতীয়তম পদ, কিন্তু এটা প্রথম মধ্যক। মধ্যক প্রথম, কিন্তু অ্যাকচুয়ালি সমান্তর প্রগতির এটা দ্বিতীয় পদ। সিমিলারলি a2 হচ্ছে দ্বিতীয় মধ্যক, কিন্তু সমান্তর প্রগতির তৃতীয় পদ। আবার সিমিলারলি a3 এর সমান্তর প্রগতির চতুর্থ পদ। তাহলে a1 বলতে আমাদেরকে বার করতে বলছে t2। কি বার করতে বলছে? t2। তাহলে t2 সূত্র কি? a প্লাস d। তাহলে a আর d এর মান কি আছে? এটা b মাইনাস a বাই n প্লাস 1। যদি আমাদের বার করতে বলে a3, তাহলে a3 অ্যাকচুয়ালি কত? a3 অ্যাকচুয়ালি at4 বার করতে হবে। তাহলে t4 বার করার সূত্র কি? a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। তাহলে প্যারা হচ্ছে a এর মান বসিয়ে দিলাম 3, আর d এর মান কি আছে? b মাইনাস a বাই n প্লাস 1। খেয়াল করো তোমাদের যত ধরো সপ্তম মধ্যক বার করতে বললো, তাহলে সপ্তম মধ্যক মানে কি? সেটা অ্যাকচুয়ালি t8। যেটা যে মধ্যমটা বার করতে বলবে তার একটা পদ আমরা এগিয়ে নেবো। ঠিক আছে, অর্থাৎ যদি ধরো তোমাকে বার করতে বলে a12, তাহলে আমাদের বার করতে হবে অ্যাকচুয়ালি at13, অর্থাৎ 13তম পদটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এইভাবে আমরা a1 থেকে an এর মধ্যে যে কোনো মধ্যক বার করতে পারি এই সূত্র অবলম্বন করে। ওকে, তাহলে অর্থাৎ এই টাইপটা তোমরা একটু ভালো করে মনে রাখবে যে কিভাবে আমাদের মধ্যকটা বার করতে হয়। অর্থাৎ এ আর বি এর মধ্যে যতগুলো মধ্যক বার করার প্রসেস হচ্ছে ঠিক এইভাবে আমাদের এগোতে হবে। ওকে, চলো এটা কপি করো। এরপরে আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলবো। চলো, ধরো তোমাদের বললো যে এ থেকে বি এর মধ্যে যতগুলো মধ্যক আছে তাদের সমষ্টি বার করতে বললো, অর্থাৎ মধ্যকের সমষ্টি। মধ্যকের সমষ্টি বার করতে হবে। তার মানে কি? a1 a2 a3 ডট 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 an। এটা প্লাস হবে, অর্থাৎ a1 থেকে an পর্যন্ত যতগুলো সংখ্যা বা মধ্যক আছে সেই মধ্যকগুলোর সমষ্টি আমাদেরকে বার করতে হবে।
তাহলে 13 বাচ্চ ফলো করো, এখানে কতগুলি পদ আছে, কতগুলি পদ আছে দেখে বোঝা যাচ্ছে কি n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক আমরা লিখতে পারি n/2, প্রথম পদ a1, শেষ পদ হচ্ছে an। এবার একটা জিনিস খেয়াল করো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে a আর এই b যদি যোগ করি, আচ্ছা একটা উদাহরণ বলি, এই বিষয়ে একটা খুব সুন্দর গল্প আছে, সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ম্যাথমেটিশিয়ান, একজন বিশেষ ম্যাথমেটিশিয়ান, তাকে কিং অফ ম্যাথমেটিশিয়ান বলা হয়, তার নাম হচ্ছে গাউস। তিনি যখন খুব ছোট ছিলেন, প্রাইমারি স্কুলে পড়তেন, সেই প্রাইমারি স্কুলে অফ পিরিয়ডে প্রচন্ড চেঁচামেচি হয়। তোমরা তো জানো স্কুলের যে পরিবেশ আছে, সেই পরিবেশে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে। পাশের ক্লাসের যে শিক্ষক ছিলেন তিনি ক্লাস নিতে পারছিলেন না। এমন অবস্থায় ওই পাশের ক্লাসে, যে ক্লাসে অফ পিরিয়ড চলছিল, সেই ক্লাসে গিয়ে তিনি বলছে যে তোমাদের তো অফ পিরিয়ড, তোমরা একটা অঙ্ক করো। কি অঙ্ক করো? অঙ্কটা বলছে দেখো, 1 2 3 4 এইভাবে তোমরা 100 পর্যন্ত যোগ করে আমাকে দেখাও। ঠিক আছে, মহান প্রতিভাধর গাউস তিনি খুব অল্প, মানে ফিউ সেকেন্ড তিনি লাগান, মানে এই সময় লাগান যে অঙ্কটা করতে, খুব ফিউ সেকেন্ড লাগান। তিনি বলছেন যে 1 আর 100 যদি আমরা যোগ করি 101 হয়। 100 এর আগে আছে কি 99, তাহলে 99 আর 2 যোগ করলো 101 হয়। 98 আছে এই 99 এর আগে, তাহলে 98 আর 3 যোগ করলো 101 হয়। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এদিকের প্রথম আর এদিকের শেষেরটা নিলে, আবার এর দ্বিতীয়, এর দ্বিতীয়টা, এর তৃতীয়, এর তৃতীয়, এর দিকে চতুর্থ, এর দিকে চতুর্থ যদি যোগ করি, তাহলে যোগ করলে প্রত্যেকটা কিন্তু 101 হচ্ছে। তাহলে এরকম কটা সংখ্যা পাবো আমরা? 101 পাচ্ছি, কিন্তু কটা সংখ্যা পাবো? টোটাল 50টা পাবো, কারণ দুটো দুটো করে নিচ্ছি আমরা। তাহলে এইটা গুণ করলে হবে তোমার 5050। তাহলে খুব অল্প সময়ে তিনি এই টেকনিক অবলম্বন করে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। ঠিক আছে, এখানে আমরা ঠিক তদরূপ সেরকম একটা টেকনিক এখানে আমরা অবলম্বন করব। দেখো এপির যে মেন বেসিক যে ফান্ডা আছে, সেই ফান্ডাটাই এইটা, যে এই পদ আর এই পদ যোগ করলে, এই পদ আর এই পদ যোগ করলে, সমষ্টি করলে সব একই আসবে। অর্থাৎ এই দিক থেকে পরপর পদ যাবো, এই দিক থেকে পরপর পদ যাবো, সেগুলো যদি আমরা যোগ করি, সেই যোগফলের সমষ্টি কিন্তু কি সবার ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। ওকে, তাহলে মেরে প্যারা বাচ্চ a1 আর an, a1 আর an, এটার জায়গায় আমরা কি লিখতে পারি? a প্লাস b। তাহলে মেরে প্যারা বাচ্চ n/2, উত্তরটা এই কি হয়ে গেল? n/2 a প্লাস b। একটু মনে রাখবে যে কোনো দুটি সংখ্যার মধ্যে যদি সমান্তরীয় মধ্যকে সমষ্টি বার করতে বলে, তার সূত্র হচ্ছে n/2 a প্লাস b। ওকে, চলো এটা কপি করো, এটা বুঝলাম। এবার অঙ্ক করার জন্য কিছু আমরা এখানে ট্রিক বলবো। এপিতে কোন সংখ্যাগুচ্ছ যদি এপিতে থাকে, এপিতে থাকতে গেলে আমাকে মিনিমাম 3টে পদ জানা দরকার আছে। 3টি পদ যদি আমাদের জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার পদগুলো বা সমান্তরাল প্রগতির পদগুলো নির্ণয় করতে পারবো। এবার দেখা যাক 3টি পদ যদি ধরতে দেয়, তাহলে কেমন স্টাইলে আমরা ধরবো। 3টি পদ যদি থাকে, তাহলে আমাদের তার ধরার স্টাইলটা হচ্ছে a প্লাস d, a মাইনাস d। তাহলে 3টি পদ থাকলে, এখন যদি 5টা পদ থাকে, তাহলে a প্লাস d, a প্লাস 2d, এদিকে হবে a মাইনাস d, a মাইনাস 2d। অর্থাৎ এখানে nটা যদি অড হয়, অর্থাৎ বিজোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যক যদি পদ সংখ্যা হয়, তাহলে ধরার স্টাইল হচ্ছে এরকম 3টে, 5টা, তারপরে এভাবে 7টা, তার মানে এরপরে 7টা যদি হয়, তাহলে কি ধরবো? a প্লাস 3d ধরবো। যা ছিল তাই থাকবে, এক্সট্রা এদিকে বাড়বে a প্লাস 3d, এদিকে কমবে a মাইনাস 3d। ওকে, এক্ষেত্রে মনে রাখবে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হয় d। আর যদি n এর অর্থাৎ বিজোড় হয়, বিজোড় সংখ্যক পদ হয়, এই জোড় সংখ্যক পদ হয়,
ইভেন হয়, তাহলে ইভেন হলে a মাইনাস ডি, a প্লাস ডি, a প্লাস 3d, আর এদিকে হবে a মাইনাস 3d। তাহলে এটা চারটের ক্ষেত্রে। ছটির ক্ষেত্রেও একই আসবে, a মাইনাস ডি, শুধু একটু দুটো বাড়বে। এইবার দেখো বেসিক, তাহলে এই ক্ষেত্রে সাধারণ অন্তর হবে 2d। ওকে, সাধারণ অন্তর হবে কি 2d। এবার একটা জিনিস বলি, খেয়াল করো, এই তিনটে পদ যদি যোগ করি তাহলে মাইনাস ডি প্লাস ডি কেটে যাবে, তাহলে 3a হবে। এই পদগুলো যদি যোগ করি তাহলে প্লাস 2d মাইনাস 2d মাইনাস ডি প্লাস ডি কেটে যাবে, তাহলে 5a হবে। তদ্রূপ এইখানে দেখো ডি ডি কেটে যাবে, এই ডি টি কেটে যাবে যদি যোগ করি আমরা। এক্ষেত্রে দেখো যোগ করি সব ডি গুলো কেটে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা অঙ্ক বা সমস্যা, মানে অঙ্ক যদি থাকে সেই সমস্ত সমস্যায় যদি আমাদের তিনটে বা চারটে বা পাঁচটা পদ বলে দিল, তাদের সমষ্টি বলে দিল, তাদেরকে সেই সমস্ত অঙ্ক আমরা সমাধান করার সময় এই ট্রিকটা অবলম্বন করব, তাদের এইভাবে ধরার স্টাইলটা অবলম্বন করব। ওকে, এবার এক্ষেত্রে করলে কি হয় দেখো, ডি গুলো কেটে যায়, মানে সহজে এসে যায়, মানে অঙ্কটা করতে আমাদের সুবিধাজনক একটা পথে আমরা যেতে পারি। এবার এক্ষেত্রে মনে রাখবে যে এই বিজোড় ধরলে সাধারণ অন্তর ডি করে এগোবে, আর জোড় ধরলে সাধারণ অন্তর 2d করে এগোবে। ওকে, এই দুটো মনে রাখবে। তাহলে এটা কপি করো। তো নেক্সট একটা বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, একটা বিষয় দেখো, ধরো a1 a2 a3 ডট 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 an কিসে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, k নট ইকুয়াল টু 0, অর্থাৎ k একটা যে কোনো সংখ্যা যেটা 0 সমান নয়। ওকে, এখন প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমরা k যোগ করি তারাও এপিতে থাকবে, কিসে থাকবে, এপিতে থাকবে। 2 নম্বর a1 মাইনাস k, a2 মাইনাস k ডট 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 মাইনাস k, এরাও এপিতে থাকবে, অর্থাৎ বিয়োগ করলে এপিতে থাকবে। 3 নম্বর গুণ যদি করি, এরাও এপিতে থাকবে। ওকে, আচ্ছা যদি ভাগ করি, এরাও এপিতে থাকবে। তাহলে a1 থেকে an যদি কোনো সংখ্যা যদি এপিতে থাকে, তার সঙ্গে k একটা নন জিরো স্কেলার ধরো বা যে কোনো সংখ্যা ধরো, সেটা যদি যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ করা হয়, ভাগ করা হয় প্রত্যেকটা পদের সঙ্গে, তারাও আবার এপিতে থাকবে। ঠিক আছে, চলো এই বিষয়টা নোট করো। নেক্সট, এবারে একটা জিনিস বলি, ধরো এসএন বলতে তো আমরা কি বুঝি, এসএন বলতে বুঝি t1 t2 ডট 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 tn। তাহলে বলছো যদি একটা পদের সমষ্টি বলে, তাহলে একটা পদের সমষ্টির ক্ষেত্রে কি হবে, n এর মান যদি এখানে 1 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে s1 সমান সমান t1 হবে। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, অর্থাৎ একটা পদের সমষ্টি বলে তার মানে কি s1 যা t1 ও তাই, তাই না? এবার যদি n এর মান যদি 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে s2, তাহলে s2 বলতে হবে t1 প্লাস t2, t1 প্লাস t2। তাহলে বলছো যদি s3 বার করতে বলে, তাহলে t1 t2 প্লাস t3। ঠিক আছে, এবার দেখো এইটা মানে কি s2 টা, তাহলে s3 সরাসরি লেখা যায় কি s2 প্লাস t3। তাহলে এখান থেকে লেখা যায় কি t3 সমান সমান s3 s2। এই সূত্রটা অবলম্বন করে আমরা এই সূত্রটা পেতে পারি, tn সমান সমান কি লেখা যেতে পারে, sn মাইনাস sn মাইনাস 1
তার হচ্ছে না ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটা তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে টিএন সমান কি বলা যেতে পারে, এসএন মাইনাস এসএন মাইনাস 1। ওকে, তাহলে এটা নোট ডাউন করো। তাহলে মোটামুটি তোমাদের এপির যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে, এই যে সূত্র আছে এরপরে ভিডিওতে আমরা বেশ কয়টা ভিডিও আমাদের করতে হবে। সেই ভিডিওতে আমরা এপির যত রকমের টাইপের অঙ্ক আছে সেই টাইপ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ভিডিও তোমরা পাবে। আপাতত এই ভিডিওতে আমরা শুধু সূত্রগুলো আলোচনা করা হয়েছে।